মনোহরপুর গ্রামে জমিদার সুরেশবাবু তার একমাত্র বোন নীলিমার সঙ্গে থাকত। নীলিমার বয়স 11 বছর ছিল। সুরেশবাবু তার বোনকে অনেক ভালোবাসত এবং তার দেখাশোনা করার জন্য সুরেশবাবু বিয়ে করেনি। এইরকমই একদিন সুরেশবাবু যখন হলরুমে বসেছিল, এমন সময় বাড়ির কাজের মেয়ে পার্বতী সেখানে আসে। বাবু, আপনি আর কতদিন বিয়ে না করে থাকবেন? এবার আপনার বিয়ে করে নেওয়া দরকার। তারপর আপনি আর মেম সাহেব একসঙ্গে নীলিমার খেয়াল রাখবেন। না পার্বতী, আমি বিয়ে করব না। আমার সন্দেহ হয় যে আমি যদি বিয়ে করি তাহলে নীলিমার প্রতি আমার ভালোবাসা কমে যাবে। তাছাড়া আমার বউ যদি নীলিমার উপর অত্যাচার করে তাহলে সেটা আমি সহ্য করতে পারবো না। বাবু, আপনি শুধু শুধু চিন্তা করছেন। সব মেয়েরা খারাপ হয় না। সে যাই হোক, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তুমি গিয়ে বাড়ির কাজ করো। সুরেশবাবু যখন পার্বতীকে এই সমস্ত কথা বলছিল, এমন সময় নীলিমা কান্নাকাটি করতে করতে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। আরে কি হলো নীলিমা, এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এলি কেন? তাছাড়া তুই কান্নাকাটি করছিস কেন? দাদা, আমি আর স্কুলে যাব না। মাস্টার মশাই আমাকে ফেল করে দিয়েছেন। এই সামান্য ব্যাপারের জন্য তুই কান্নাকাটি করছিস? ঠিক আছে, আমি মাস্টার মশাইকে বলে দেব, সে যেন তোকে পাস করিয়ে দেয়। পার্বতী। হ্যাঁ বাবু, বলুন। নীলিমার মাস্টার মশাইকে ফোন করে আমাদের বাড়িতে আসতে বলে দাও। আচ্ছা ঠিক আছে, আমি জানিয়ে দেব। এরপর সেদিন দুপুরবেলায় নীলিমার স্কুল টিচার তাদের বাড়িতে আসে। হ্যাঁ বলুন সুরেশবাবু, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনাকে ডেকেছি। আপনি আমার বোনকে ফেল করে দিয়েছেন কেন? নীলিমা কত আশা করেছিল এই বছর সে 6 ক্লাসে উঠবে। সুরেশবাবু, আপনার কথায় আমি প্রতি বছর নীলিমাকে পাস করিয়ে দিচ্ছিলাম, কিন্তু এভাবে পাস করাতে থাকলে সে কিছু শিখতে পারবে না। 5ম ক্লাসের পরীক্ষায় আমি তাকে সব প্রশ্নের উত্তর বলে দিয়েছিলাম, কিন্তু তারপরেও সে ফেল করে গেছে। তাছাড়া আপনার আদেশ থাকায় আমি কোনোদিন নীলিমার উপর রাগারাগি করি না, তাই সে কিছু শিখতেও পারে না। আচ্ছা ঠিক আছে, আপনি তাকে 6 ক্লাসে ভর্তি করে দিন। আমি তার জন্য আরো কয়েকটা টিউশন টিচার লাগিয়ে দেব। এটা তুমি কি বলছো দাদা? এমনিতেই আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না, তার উপর তুমি টিউশন টিচার লাগিয়ে দেবে? না, আমি পড়াশোনা করব না। দেখলেন তো সুরেশবাবু, আপনার বোন একদম পড়াশোনা করতে চায় না। মাস্টার মশাই, আমি আমার বোনকে অনেক ভালোবাসি। তার বিরুদ্ধে কোনো রকম নালিশ শুনতে পছন্দ করি না। আপনি এবার যান, আমি কাল সকালে নীলিমাকে 6 ক্লাসে ভর্তি করার জন্য স্কুলে যাব। সুরেশবাবুর কথা শুনে মাস্টার মশাই সেখান থেকে চলে যান। মাস্টার মশাইয়ের চলে যাওয়ার পর নীলিমা বলে, দাদা, আমাকে স্কুলে ভর্তি করতে হবে না, আমি পড়াশোনা করব না। আরে নীলিমা, পড়াশোনা না করলে মূর্খ থেকে যাবি। সবাইকে পড়াশোনা করা দরকার। তুমি তো অনেক বড় লোক, আমার পড়াশোনা না করলেও কোনো ক্ষতি হবে না। তাছাড়া সব মেয়েদেরকে বিয়ের পর বাড়ির কাজই করতে হয়, তাহলে পড়াশোনা শিখে আমি কি করব? নীলিমা, তুই আমার বোন, তাই আমি তোর এমন জায়গায় বিয়ে দেব তোকে বাড়ির কোনো কাজ করতে হবে না। সে যাই হোক, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমি স্কুলে যাব না। তুমি যদি জোর করে আমাকে স্কুলে ভর্তি করাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তোকে স্কুলে যেতে হবে না, কিন্তু খবরদার আর কোনোদিন বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলবি না। তোকে ছাড়া আমার কি আছে? তুই চলে গেলে আমি থাকতে পারবো না নীলিমা। এরপর সুরেশবাবু নীলিমার স্কুল ছাড়িয়ে দেয়। দেখতে দেখতে কয়েক বছর কেটে যায় এবং নীলিমার বয়স 20 বছর হয়ে ওঠে। এরকমই একদিন। আরে নীলিমা, আজ রাখি পূর্ণিমা, আমাকে রাখি না পরিয়ে এভাবে চলে যাচ্ছিস কোথায়? দাদা, আমি রূপাদের বাড়িতে যাচ্ছি। বাড়ি ফিরে তোমাকে রাখি পরিয়ে দেব। ঠিক আছে, আমি যাচ্ছি, না হলে দেরি হয়ে যাবে। নীলিমা এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। নীলিমা যখন রাস্তা থেকে হাঁটছিল, এমন সময় রঘু নামের এক ছেলে তার পথ আটকায়। রঘু পাড়ার এক গুন্ডা ছিল এবং সে নীলিমাকে অনেক পছন্দ করত। কিরে নীলিমা, কোথায় যাচ্ছিস? দাঁড়া না, তোর সঙ্গে একটু কথা বলবো। সাবধান রঘু, এভাবে আমার পথ আটকানোর চেষ্টা করবি না, না হলে দাদাকে বলে খুব মার খাওয়াবো। আরে নীলিমা, তুই এত রাগ করছিস কেন? আমি তো একটু কথা বলার জন্য তোকে আটকালাম, তোর সঙ্গে একটু কথাও বলা যাবে না? তোর মতো ফালতু ছেলের সঙ্গে আমি কথা বলতে চাই না। নীলিমা এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। আমার টাকা পয়সা কোনো জিনিসের অভাব নেই, তারপরেও নীলিমার দাদা আমার সঙ্গে তার বিয়ে দিতে চাইছে না কেন?
এই গ্রামে আমি একমাত্র ছেলে যে নীলিমার যোগ্য স্বামী হতে পারবে। রঘু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথা ভাবতে থাকে। অপরদিকে নীলিমা তার বান্ধবী রূপার বাড়িতে পৌঁছায়। কি রে রূপা, আজকের দিনেও তুই পড়াশোনা করছিস? তুই জানিস না আজ রাখি পূর্ণিমা? আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে রে, পড়াশোনা না করলে বিরক্ত লাগে। আচ্ছা ওসব কথা ছাড়, গ্রাম থেকে কিছুটা দূরে একটা মেলা বসেছে, চল না মেলায় যাবি? তোর কথায় কি আমি না করতে পারি? আচ্ছা ঠিক আছে চল। রূপা এবং নীলিমা বাড়ি থেকে বের হতে যাচ্ছিল, এমন সময় রূপার বাবা সেখানে চলে আসে। রূপা, সুরেশ বাবুর জন্য একটা চিঠি এসেছে। আরে নীলিমা এখানেই আছে। ঠিক আছে নীলিমা, তুমি যাবার সময় এই চিঠিটা নিয়ে যেও। রূপার বাবা এই বলে চিঠিখানা নীলিমার হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর নীলিমা চিঠি খুলে ভালোভাবে দেখতে থাকে, কিন্তু সে পড়াশোনা না জানায় চিঠি পড়তে পারে না। আরে রূপা, এখানে কি লেখা আছে কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমাকে দে, আমি পড়ে শোনাচ্ছি। ঠিক আছে, তুই পড়ে বলে দে। আরে বাহ, এখানে তো খুব ভালো কথা লেখা আছে। কি লেখা আছে বল না। এখানে লেখা আছে, সুরেশ বাবু, আপনার বোনের জন্য খুব ভালো একটা পাত্রের সন্ধান পাওয়া গেছে। ছেলে আর তার পরিবার খুব ভালো। আপনি নিজের বোনের জন্য অন্য কোথাও সম্বন্ধ দেখবেন না, খুব তাড়াতাড়ি তারা বিয়ের সম্বন্ধ নিয়ে আপনাদের বাড়িতে আসবে। নীলিমা, তোকে এত ভালো সুখবর দিলাম, এবার মিষ্টি খাওয়াতে হবে। রূপার কথা শুনে নীলিমা খুব লজ্জা পেয়ে যায় এবং চিঠি নিয়ে নিজের বাড়ি ফিরে আসে। এরপর নীলিমা তার দাদার হাতে চিঠিটা তুলে দেয়। কয়েকদিন পর শহর থেকে ছেলের বাবা মা নীলিমাদের বাড়িতে আসে। আপনাদের বোনকে ছবিতে যতটা সুন্দর লাগছিল, সামনাসামনি আরো বেশি সুন্দর দেখতে। মেয়ের পরিবার আর তার গুণ ভালো থাকলে আমাদের আর কোনো সমস্যা নেই। পরিবারের দিক থেকে আমাদের কোনো চিন্তা নেই। আপনাদের পরিবারের অনেক সুনাম শুনেছি। মেম সাহেব, আপনাকে গুণ নিয়েও কোনো চিন্তা করতে হবে না। আমাদের নীলিমা দিদিমণি গুণে সরস্বতী। আপনাদের বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের বাড়িকে স্বর্গ বানিয়ে দেবে। আরে হ্যাঁ, সেটা তো হবেই। সুরেশ বাবু, আপনি জানেন আমার ছেলে বিক্রমের জন্য আরো অনেক সম্পর্ক এসেছিল। তারা বিক্রমকে 10 লক্ষ টাকা যৌতুক দিতে চাইছিল, কিন্তু আমরা বারণ করে দিয়েছি। কারণ যৌতুক কম হলেও চলবে, কিন্তু পরিবার আর মেয়ে যেন ভালো হয়। আরে মেম সাহেব, আপনাকে যৌতুক নিয়ে তো একেবারেই চিন্তা করতে হবে না। বাকি লোকেরা যত দেওয়ার কথা বলেছে, আমাদের বাবু তার থেকে অনেক বেশি টাকা দেবে। আরে সুরেশ বাবু, আপনি কিছু বলছেন না কেন? পার্বতী একদম ঠিক কথাই বলছে। আমার যা আছে সবকিছু আমার বোনের। আমি নিজের বোনের বিয়েতে 20 লাখ টাকা দেওয়ার জন্য রাজি আছি। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। দেখলে তো বিক্রমের বাবা, নামি দামি পরিবারের ছেলের বিয়ে দিলে কোনো কিছুর জন্যই বলতে হয় না। তুমি একদম ঠিক বলেছো আরতি। সুরেশ বাবু, আমাদের দিক থেকে এই বিয়ে ফাইনাল মনে করে নিন। এবার যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের একটা দিন ঠিক করতে হবে। এরপর পাত্রপক্ষ নিজের বাড়ি ফিরে যায়। বাড়ি ফেরার পর বিক্রমের বাবা মা তাকে বিয়ের ব্যাপারে জানায়। আরে বিক্রম, আজ অনেক বড় খুশির খবর নিয়ে এসেছি। আমরা খুব ধনী পরিবারে তোর বিয়ে ঠিক করেছি। মা, আমাকে জিজ্ঞাসা না করে তোমরা আমার বিয়ে ঠিক করে দিলে কেন? তাছাড়া এখন পর্যন্ত আমার চাকরির পড়াশোনা শেষ হয়নি। তোর চাকরির জন্য অপেক্ষা করলে আরো অনেক বছর কেটে যাবে। কিন্তু এভাবে হঠাৎ করে বিয়ে করে নেওয়া ঠিক হবে না। তাছাড়া মেয়েটা কেমন এটাও আমি জানি না। আমরা তোর জন্য খারাপ মেয়ে দেখিনি। মেয়েটাকে দেখলে তুই অনেক খুশি হয়ে যাবি। এই দেখ, আমরা মেয়েটার ছবি নিয়ে এসেছি। এরপর বিক্রমের মা আরতি দেবী তাকে নীলিমার ছবি দেখায়। নীলিমার ছবি দেখার সঙ্গে সঙ্গে বিক্রম তাকে পছন্দ করে ফেলে। ঠিক আছে মা, তোমাদের যেটা ভালো মনে হয় করো, আমার এতে কোনো সমস্যা নেই। আমি নিজের রুমে যাচ্ছি। এটা বলছিস না কেন যে মেয়েটাকে তোর খুব পছন্দ হয়েছে? বিক্রমের বাবা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, মেয়েটাকে দেখলেই বিক্রমের পছন্দ হয়ে যাবে। কয়েকদিন পর খুব ধুমধাম করে বিক্রম এবং নীলিমার বিয়ে হয়ে যায় এবং বিয়ের পর নীলিমা তার শ্বশুর বাড়ি চলে আসে। বৌমা, আজ থেকে এটাকে তুমি নিজের বাড়ি মনে করবে। আমি তোমার শাশুড়ি মা, আর ইনি হলেন তোমার শ্বশুর মশাই। আরতি দেবী যখন তার বৌমাকে এই সমস্ত কথা বলছিল, এমন সময় এক 10 থেকে 12 বছর বয়সের ছেলে সেখানে আসে। আরে হ্যাঁ, এর ব্যাপারে তো কিছু বলাই হলো না। এ হলো তোমার ঠাকুরপো। কেমন আছো বৌদি? হ্যাঁ, আমি ভালো আছি।
তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। ঠিক আছে বৌমা, এবার তুমি আর বিক্রম নিজেদের রুমে যাও। কাল থেকে এই বাড়ির দায়িত্ব তোমাকে সামলাতে হবে। এরপর বিক্রম নীলিমাকে সঙ্গে নিয়ে রুমের ভেতরে চলে আসে। প্রথমবার তোমার ছবি দেখার সঙ্গে সঙ্গে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম নীলিমা। সত্যি বাবা মা আমার জন্য অনেক সুন্দর মেয়ে পছন্দ করেছে। এরকম করে বলো না বিক্রম, আমার খুব লজ্জা করছে। বিক্রম এবং নীলিমা যখন কথা বলছিল এমন সময় কেউ দরজা নক করে। এরপর বিক্রম গিয়ে দরজা খোলে। কিরে পিন্টু, তুই আবার বিরক্ত করার জন্য চলে এসেছিস? যা এখান থেকে, না হলে মার খাবি। বিক্রমের কথা শুনে পিন্টু হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এরপর বিক্রম দরজা বন্ধ করে আবার নীলিমার কাছে আসে। তোমার ভাই এসেছিল? হ্যাঁ, পিন্টু এসেছিল। আচ্ছা, তোমার ভাই তোমার থেকে এত ছোট কেন? পিন্টু আমার আসল ভাই নয়, পিন্টু আমার মাসির ছেলে। তার বাবা মা মারা যাওয়ার পর থেকে সে আমাদের সঙ্গে থাকে। মা তাকে নিজের ছেলের মতো মানুষ করেছে। মায়ের আদরে সে অনেক বিগড়ে গেছে। পিন্টু তোমাকে কিছু বললে তার কথাই রাগ করবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নীলিমা, আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। এই নাও, এই বইটা রাখো। এতে অনেকগুলো রোমান্টিক স্টোরি আছে। এগুলো পড়লে তোমার ভালো লাগবে। আসলে বিক্রম, আমি পড়তে পারি না। 5 ক্লাসে ফেল হওয়ার পর আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। নীলিমার মুখ থেকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিক্রম অবাক হয়ে যায় এবং তার হাত থেকে বই মাটিতে পড়ে যায়। তার মানে তুমি মূর্খ মেয়ে? তুমি সামান্য পড়তেও পারো না? তাহলে এতক্ষণ পর্যন্ত আমি তোমার ব্যাপারে ভুল ধারণা করেছিলাম। তুমি আমার জীবন খারাপ করার জন্য এখানে এসেছো। বিক্রম, তুমি আমার কথা শোনো, এভাবে রাগ করো না। বিক্রম এই বলে রাগ করে রুম থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে তার বাবা মা হল রুমে বসে নিজেদের মধ্যে গল্প করছিল। আরে অজয়, নীলিমার দাদা বিয়েতে অনেক গহনা আর অনেক টাকা পয়সা দিয়েছে। সত্যি কোনোদিনও ভাবতেও পারিনি যে বিক্রমের বিয়েতে এত কিছু পাবো। তুমি একদম ঠিক বলেছো আরতি, আমরা খুব ভালো জায়গায় বিক্রমের বিয়ে দিয়েছি। তোমরা ভালো জায়গায় আমার বিয়ে দাওনি, তোমরা টাকা এবং গহনার জন্য আমাকে বিক্রি করে দিয়েছো। আরে বিক্রম, এসব তুই কি বলছিস? তাছাড়া তুই এখানে কেন? না, আমি কোনোদিন ভাবিনি যে টাকা পয়সার লোভে তুমি এক মূর্খ মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে দিয়ে দেবে। তোমরা আমাকে ধোঁকা দিয়েছো। নিজের মায়ের সঙ্গে এরকম করে কথা বলছিস কেন বিক্রম? আমি একদম ঠিক বলছি বাবা, আমি ওই মেয়ের সঙ্গে থাকতে পারবো না। তোমরা সেই মেয়েকে এই বাড়িতে নিয়ে এসেছো, তাই মেয়েটা তোমাদের দায়িত্বে থাকবে। বিক্রম এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। অপরদিকে নীলিমা দূর থেকে বিক্রমের কথা শুনে অনেক কষ্ট পায়। এরপর নীলিমা কান্নাকাটি করতে করতে নিজের রুমে চলে যায়। এসব কি হয়ে গেল? ভেবেছিলাম এখানে আসার পর খুব ভালোভাবে নতুন জীবন শুরু করব, কিন্তু সবকিছু শুরু হওয়ার আগেই খারাপ হয়ে গেল। নীলিমা এই সমস্ত কথা ভেবে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নীলিমা ঘুম থেকে উঠে হল রুমে আসে। বৌমা, আজ কাজের লোকের শরীরটা খারাপ, তুমি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে সকলের জন্য খাবারটা তৈরি করে দাও। কি বললেন? রান্না করতে হবে? রান্নার কথা শুনে এত অবাক হয়ে গেলে কেন? বাড়ির কাজ করতে লজ্জা করছে? না না মা, আমি সেটা বলতে চাইনি। তাহলে এখানে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? যাও গিয়ে রান্না করো। শাশুড়ির এরকম কথা শুনে নীলিমা অনেক দুঃখী হয়ে যায় এবং রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে। জানি না খাবার কেমন হবে, এর আগে তো আমি কোনোদিনও রান্না করিনি। এক কাজ করি, সবার জন্য বরং রুটি আর ডিম ভাজা বানানোর চেষ্টা করি। নীলিমা এই সমস্ত কথা ভাবতে ভাবতে রান্না করতে থাকে। কিছু সময় পর রান্না হয়ে গেলে নীলিমা সবার জন্য খাবার নিয়ে আসে। এ কি সর্বনাশ! রুটি আর ডিম ভাজা দুটোই পুরো ছাই হয়ে গেছে। আমাদের কপালটাই খারাপ যে এরকম মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে দিলাম, কোনো কাজ পারে না। শাশুড়ির কথায় নীলিমা অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। নীলিমা দূর থেকে তাদের কথা শুনতে থাকে। আমি এখনই যাচ্ছি, এই পোড়া রুটি আর ডিম ভাজা তাকেই খেতে বলবো। আরে মা, তুমি তার উপর এত রাগ করছো কেন? তুমি তো নিজেই তাকে পছন্দ করে নিজের বৌমা করেছিলে। আমি বারবার বারণ করার পরেও তুমি আমার কোনো কথা শোনোনি। ঠিক আছে, আমি চাকরি পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছি, বাইরে কিছু খেয়ে নেব। বাবা বিক্রম, এভাবে না খেয়ে যাস না। দাঁড়া, আমি তোর জন্য খাবার বানিয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই। খাবারের অপেক্ষায় বসে থাকলে আমার পরীক্ষা শেষ হয়ে যাবে।
বিক্রম এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বিক্রম যখন বাড়ির বাগানে পৌঁছায় এমন সময় নীলিমা তাড়াতাড়ি সেখানে আসে। কি হলো, তুমি কি করতে আমার সামনে এসেছো? আমি জানি আমি তোমার যোগ্য নই বিক্রম, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার খেয়াল রাখতে চাই। আমাকে একটা সুযোগ দাও বিক্রম। তোমার মতো মূর্খ মেয়েকে আমার খেয়াল রাখতে হবে না, এবার যাও এখান থেকে। বিক্রম এই বলে সেখান থেকে চলে যায়। বিক্রমের চলে যাওয়ার পর নীলিমা বাড়ির ভেতরে চলে আসে। কিছু সময় পর পিন্টু যখন স্কুল যাওয়ার জন্য তৈরি হচ্ছিল এমন সময় নীলিমা কাগজ নিয়ে তার কাছে আসে। পিন্টু, আমাকে একটা চিঠি লিখে দেবে? গ্রামে আমার দাদার কাছে পাঠাবো। আমার দাদা এত পড়াশোনা করে কেন যে তোমার মতো মূর্খ মেয়েকে বিয়ে করলো আমি বুঝতে পারি না। একটা চিঠি পর্যন্ত লিখতে পারো না। আমাকে বিরক্ত করো না বৌদি, আমার কাছে বেকার সময় নেই, আমি স্কুলে যাচ্ছি। পিন্টু এই বলে সেখান থেকে চলে যায়। নীলিমা যখন দুঃখী হয়ে সেখানে দাঁড়িয়েছিল এমন সময় বাড়ির কাজের লোক রামু সেখানে আসে। মেম সাহেব, আমি কি আপনার জন্য চিঠি লিখে দিতে পারি? সত্যি রামু কাকা, তুমি অনেক ভালো। এ নাও খাতা পেনে আমার দাদার জন্য একটা চিঠি লিখে দাও। হ্যাঁ মেম সাহেব, এবার বলুন কি লিখতে হবে। এরপর নীলিমা রামুকে দিয়ে চিঠি লেখাতে শুরু করে। চিঠি লেখা শেষ হওয়ার সময় বিক্রম বাড়ি ফিরে আসে। বিক্রম রামুকে চিঠি লিখতে দেখে প্রচন্ড রেগে যায়। রামু, তুমি এখান থেকে যাও, নীলিমার সঙ্গে আমার কথা আছে। বিক্রমের কথা শুনে রামু সেখান থেকে চলে যায়। তোমার লজ্জা করে না? নিজে দাদার কাছে আমাদের ব্যাপারে নালিশ করছো, তাও আবার একটা চাকরকে দিয়ে চিঠি লেখাচ্ছ। আমি ভালো করে জানি তুমি আমার বিরুদ্ধে দাদার কাছে নালিশ করেছো। তুমি আমাকে ভুল ভাবছো বিক্রম, আমি সেরকম কিছু লেখাইনি। আমি খুব ভালো করে জানি তুমি কি লিখেছো। চুপচাপ চিঠি আমাকে দাও। আমার থেকে চিঠি নিও না, এটা আমি দাদাকে পাঠাবো। বিয়ের পর এতদিন হয়ে গেল দাদাকে কোনো রকম চিঠি লেখা হয়নি। বিক্রম নীলিমার কোনো কথা শোনে না এবং তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর বিক্রম সেই চিঠি হাতে নিয়ে নিজের রুমে চলে যায়। এবার দেখি আমাদের ব্যাপারে কি লিখেছে। বিক্রম এই বলে নীলিমার লেখা চিঠি পড়তে শুরু করে। আমার প্রিয় দাদা, এতদিন হয়ে গেল তোমাকে চিঠি পাঠাতে পারলাম না, কারণ এখানে আসার পর থেকে আমি অনেক ব্যস্ত ছিলাম। সবাই আমাকে অনেক ভালোবাসে, সব সময় তাদের সঙ্গে গল্প করে আর মজা করে সময় কাটে। বিক্রমও আমাকে অনেক ভালোবাসে, সব সময় আমার খেয়াল রাখে। দাদা, তুমি খুব ভালো বাড়িতে আমার বিয়ে দিয়েছো। আমাকে নিয়ে একদম চিন্তা করবে না, ভালোভাবে নিজের খেয়াল রাখবে। তোমার আদরের বোন নীলিমা। আমি নীলিমার ব্যাপারে অনেক খারাপ ভেবেছিলাম। সে আমাদের ব্যাপারে কত ভালো কথা লিখেছে, আমি না জেনে তার গায়ে হাত তুলে দিলাম। আমাকে এখনই তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। বিক্রম এই বলে তাড়াতাড়ি নীলিমার কাছে আসে। নীলিমা তখন এক রুমে গিয়ে কান্নাকাটি করছিল। আমাকে ক্ষমা করে দাও নীলিমা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। না বিক্রম, এতে তোমার কোনো ভুল নেই, সব ভুল আমার দাদার। আমার দাদা আমার মতো এক মূর্খ মেয়েকে তোমাদের বাড়ির বৌমা করে দিয়েছে। আমি আসার পর থেকে এই বাড়ির সকলে অনেক দুঃখে আছে। আমি সকলের জীবন থেকে সুখ কেড়ে নিয়েছি। এরকম করে বলো না নীলিমা, আজ আমি বুঝতে পেরে গেছি যে আমি কত ভুল ছিলাম। এত ভালো মেয়েকে আমি নিজের থেকে দূরে করার চেষ্টা করেছিলাম। না বিক্রম, আমি তোমার যোগ্য নয়, তুমি আমার থেকে দূরে থাকো, এটাই তোমার জন্য ভালো হবে। না নীলিমা না, আসল কথা এটা যে এতদিন আমি তোমার যোগ্য ছিলাম না। তোমার মতো বউ পেলে জীবনে আর কোনো কিছুর চাওয়া থাকে না। ছোটবেলায় পড়াশোনা করতে পারোনি, তাতে তোমার কোনো দোষ নেই। এটা ঠিক কথা যে পড়াশোনা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু ভালো মানুষ হওয়াটা তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। আর ভালো মানুষ হওয়াতে তুমি আমাদের সকলের উপরে আছো নীলিমা। আমাকে ক্ষমা করে দাও। একবার বলো যে তুমি আমাকে এখনো ভালোবাসো। হ্যাঁ বিক্রম, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার স্বামী, আমি সারা জীবন তোমাকেই ভালোবাসবো। আমিও তোমাকে অনেক ভালোবাসি নীলিমা। আজ থেকে তোমার আর কোনো দুঃখ থাকবে না। আমি তোমার জীবনে আর কোনো রকম দুঃখ আসতে দেব না নীলিমা। এবার থেকে আমি তোমাকে পড়াশোনা শেখাবো। বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর গল্পের পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।